হ্যালো আমার ছোটো ভাই বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের সকলকে তোমাদের ইউটিউব চ্যানেল বাংলা ম্যাথ 2.0 স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আমরা ক্লাস 8-এর চ্যাপ্টার নাম্বার 10 ত্রৈরাশিকের যে অঙ্কগুলো করাছিলাম, তো কোর্সে দেখি 10.2-এর আমরা গতদিন 3 পর্যন্ত অঙ্ক দিয়েছিলাম। তো আজকে তারপরে 4 নম্বর থেকে অঙ্ক শুরু করব। তো চেষ্টা করব খুব সহজভাবে তোমাদের অঙ্কগুলো তুলে ধরার। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পারবে। তো চলো শুরু করি পেজ নাম্বার 103 4 নম্বর অঙ্ক থেকে। দেখো 4-এর অঙ্কটা কি আছে, 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তা 3/7 অংশ সারান। যদি আরও 10 জন লোক কাজটি করতে আসেন, তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিন লাগবে ত্রৈরাশিক নিয়মে হিসাব করে দেখি। দেখো প্রত্যেকটা অঙ্কের শুরুতেই লিখতে হবে যে গণিতের ভাষায় সমস্যাটি হলো। তাহলে সেটা দেখো আমরা লিখে নিয়েছি, গণিতের ভাষায় সমস্যাটি হলো। এইবার এখানে রাশি 3টি দিয়েছে, ঠিক আছে। কি কি দিয়েছে দেখো, একটা লোক সংখ্যা 30 জন লোক 15 দিনে 3/7 অংশ সারাই করেন। আরও 10 জন লোক কাজটি করতে আসেন, তাহলে রাস্তাটির বাকি অংশ সারাই করতে কতদিন লাগবে। এখানে সময় বার করতে বলেছে, তাই সময়টাকে একদম শেষে লিখে দেবো। সময় এখানে কোন এককে দেওয়া আছে, দিনে দেওয়া আছে, তা সেটা লিখে নিলাম। এইবার আরেকটা কি বলেছে, 30 জন লোক 3/7 অংশ সারান। তার মানে কি কাজের পরিমাণ দেওয়া আছে, একটা দেওয়া আছে তোমার কাজের পরিমাণ, সেটা কোন এককে দেওয়া আছে, অংশতে। আরেকটা কি আছে, লোক সংখ্যা, সেটা একদম বাঁ দিকে লিখে দাও। আচ্ছা, এবার যে প্রথম শর্তটা বলেছে সেটা আমরা এখানে সাজাবো। কি বলেছে প্রথম শর্তটা, 30 জন লোক 15 দিনে 3/7 অংশ, 15 দিনে 30 জন লোক 3/7 অংশ সারাই করেন, ঠিক আছে। এবার বলেছে 10 জন লোক যদি কাজটি আরও করতে আসে, তাহলে ছিল 30 জন, আরও 10 জন অ্যাড হলো, তার মানে 40 জন হবে। 40 জন লোক। এবার দেখো বলেছে বাকি কাজ 3/7 অংশ হয়ে গেছে। অংশের যখনই আমরা কোনো অঙ্ক আসে, তাহলে মোট আমরা এক অংশ ধরি, বাকি কি করে বার করি, যেটা হয়ে যায় সেটা এক অংশ থেকে বিয়োগ করলেই। দেখো এটা বিয়োগ করেও করতে পারো, আমরা আবার সরাসরিও করতে পারো। সরাসরি নিয়মটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি, বিয়োগটা না করলেও চলবে। দেখো 7 ভাগের 3 ভাগ যদি হয়ে যায়, 7 থেকে 3 বিয়োগ করো, কত থাকে 4। তার মানে 7 ভাগের মধ্যে 3 ভাগ যদি হয়ে যায়, তাহলে আর কত পড়ে রইলো, 4 ভাগ, ঠিক আছে। 7 ভাগের মধ্যে 3 ভাগ কাজ হয়ে গেছে, পড়ে রইলো 4 ভাগ। তার মানে 4/7 অংশ কাজ করতে কতদিন সময় লাগবে সেটাই বার করতে হবে। তাহলে যেহেতু এখানে 3টি রাশি, সবসময় একটাকে স্থির ধরে বাকি দুটোর মধ্যে সম্পর্ক বার করতে হবে। তাহলে প্রথমে আমরা লোক সংখ্যাটাকে স্থির ধরি। যখন, দেখো আমি মুখে বলছি, তোমরা খাতায় লিখবে কেমন, যখন লোক সংখ্যা স্থির, ঠিক আছে। তাহলে এবার লেখো, যখন লোক সংখ্যা স্থির তখন কাজের পরিমাণ বাড়লে, আমি এখানে ফাঁকা রাখছি, মুখে বলছি, তোমরা খাতায় লিখবে এই কথাগুলি। কাজের পরিমাণ বাড়লে সময় কী হবে বলো, কমবে না বাড়বে? এখানে একটু বুঝতে হবে জিনিসটা। দেখো 30 জন লোক, আমার লোক সংখ্যা স্থির ধরেছি, মানে 30 জন লোকই থাকবে, 3/7 অংশ কাজ করতে 15 দিন সময় লাগে। এবার মনে করো কাজের পরিমাণ আমি বাড়িয়ে দিলাম, তাহলে কাজের পরিমাণ যদি বাড়িয়ে দিই, তাহলে অবশ্যই আমার সময়ও বেশি লাগবে, কারণ আমার তো লোক সংখ্যা বাড়াচ্ছি না, লোক সংখ্যা আমার একই আছে। তাহলে কাজের পরিমাণ যদি বাড়াবো, আমার কাজটা শেষ করতে বেশি সময় লাগবে। আর যদি কাজের পরিমাণ কমিয়ে দিই, তাহলে ওই পরিমাণ লোক আমার কম সময়ে কাজটি কমপ্লিট করে ফেলবে। তাই দেখো লোক সংখ্যা স্থির, তাহলে কাজের পরিমাণ বাড়লে সময়ও বাড়বে। আবার কাজের পরিমাণ কমলে, পরে লিখবে, আবার কাজের পরিমাণ কমলে সময় কি হবে, কমবে, অবশ্যই কমবে। কাজের পরিমাণ কমলো, তাহলে আমার সময়ও কম লাগবে। বেশি জমি চাষ করতে বেশি সময় লাগবে, কম জমি চাষ করতে কম সময় লাগবে। তাহলে দেখো এইদিকেও বাড়ছে, এইদিকেও বাড়ছে, এদিকে কমলে এদিকেও কমছে, তার মানে এটা সরল সম্পর্ক, আমরা এটাকে করেছি। সুতরাং কি লিখব, যে কাজের পরিমাণ ও সময় পরস্পর সরল সম্পর্কে আছে, বা সরল সম্পর্ক, বোঝা গেল। এবার দেখো কি করব আমরা, দেখো আমরা এর আগে যখন দুটো শর্ত নিয়ে করেছিলাম কাজ, যখন দুটো শর্ত নিয়ে অঙ্ক করেছিলাম, তখন আমরা কি করেছিলাম, এই যে যেটা থাকে এখানে, এটা তো নির্ণয় এক্স ধরতে হয়, এটা ব্র্যাকেটে এক্স লিখে দেবো, আর যেটা থাকে সেটা দিয়ে আমরা গুণ করে দিই ভগ্নাংশটাকে। কেন, আমরা সরল সমানুপাত বার করতাম। সরল সমানুপাত হলে এটার সাথে এটা অনুপাত হয়ে যেত, আর ব্যস্ত অনুপাত হলে এটার সাথে এটা উল্টে যেত, সেই হিসাবে আমরা সরল সমানুপাত বার করে অঙ্ক করতাম। কিন্তু এখানে তো 3টি রাশি আছে, তাই 15-র সাথে একবার এই শর্তটা গুণ হবে, একবার এই শর্তটা গুণ হবে। তাহলে এই ক্ষেত্রে খুব সহজ একটা নিয়ম বলে দিচ্ছি তোমাদের, ভগ্নাংশ বার করব। মানে
এই 15-র সাথে এইটার সাথে সম্পর্ক বার করছি, তো তার মানে এর মধ্যে কোনটা হবে এইটা আমরা ভগ্নাংশ আকারে বার করব, তাহলে অঙ্ক খুব সহজে হয়ে যাবে। কীরকম বুঝে নাও। দেখো এখানে কাজের পরিমাণের সাথে সময়ের সম্পর্ক বার করেছি, সরল সম্পর্ক। এইবার আমাকে দেখতে হবে যে কাজের পরিমাণটা বেড়েছে না কমেছে। দেখো 3/7 আছে, 4/7, তার মানে 7 ভাগের এটা 3 ভাগ, এটা 7 ভাগের 4 ভাগ, তার মানে অবশ্যই কাজের পরিমাণটা আগের থেকে বেড়েছে। ঠিক আছে, তাহলে এইখানে যখন বেড়েছে আমাকে দেখতে হবে সময়টা, মানে এইখানে যেটা সেটা বেড়েছে না কমেছে। কাজের পরিমাণ যদি বাড়ে তাহলে এখানেও যেহেতু সরল সম্পর্ক, তার মানে এইটাও বাড়বে। ঠিক আছে, তাই যখন দেখবে যে এখানে বাড়বে তখন সেই ক্ষেত্রে একটা ভগ্নাংশ তৈরি করব। কি এই জিনিসটাকে নিয়ে একটা ভগ্নাংশ তৈরি করব। যদি এখানে বাড়ে তাহলে ভগ্নাংশটা একের বড় হবে, যদি এখানে কমে তাহলে ভগ্নাংশটা একের ছোট হবে। তাহলে কি লিখব, এখানে আরেকটা লাইন তোমরা অ্যাড করতে পারো যে যেহেতু কাজের পরিমাণ বাড়লে সময় বাড়ছে, সুতরাং ভগ্নাংশটি হলো ওই লাইনটা লিখতেও পারো, আবার সরাসরিও লিখতে পারো যে ভগ্নাংশটি হলো। কী হবে বলো, এদিকে বেড়েছে এদিকে বেড়েছে, তার মানে সময় আমার বেশি হয়ে গেল, তাই ভগ্নাংশটি একের বড় হবে। একের বড় কখন হয়, যখন একটা ভগ্নাংশের মধ্যে ওপরে বড় থাকে নিচের থেকে, তখন সেটা হচ্ছে একের বড় হয়। আর যদি ওপরে নিচের থেকে ছোট হয় তাহলে সেটা একের ছোট হয়ে যায়। তাহলে এইটা একের বড় হবে কেন, সময় বেড়েছে, তাই একের বড় কখন হবে। দেখো দুটোই ভগ্নাংশ আছে, সেটা কোনো ব্যাপার না। দেখো কোনটা বড়, 3/7 বড় না 4/7 বড়, 4/7 বড় 3/7-এর থেকে, তাই 4/7টা উপরে থাকবে আর নিচে থাকবে 3/7। এটাকে যদি আমরা নর্মাল, এটা তো দুটো ভগ্নাংশ ওপর নিচে আছে, তাহলে এটাকে দুটো ভগ্নাংশকে আমরা ভাগাকারে আছে গুণ আকারে লিখবো, তাহলে নিচের ভগ্নাংশটা উল্টে যাবে, 7/3 হয়ে যাবে, 7 কেটে গেল, সুতরাং 4/3। এটা একবারেই বের করে দিলাম এখানে। তাহলে এই শর্তের মধ্যে ভগ্নাংশটা কত বললাম, 4/3। আশা করি বুঝতে পেরেছো, যদি না বুঝতে পারো আবার একটু ভিডিওটা রিভাইজ করে দেখে নাও। তাহলে দেখো এখানে একটা ভগ্নাংশ পেয়ে গেলাম। এইবার কি লোক সংখ্যা আর সময়ের মধ্যে সম্পর্ক বার করব। ঠিক আছে, তাহলে একইভাবে লিখব কি, যখন লেখো যখন কাজের পরিমাণ স্থির, তখন লোক সংখ্যা বাড়লে, লেখো তখন লোক সংখ্যা বাড়লে সময় কী হবে বলো, বাড়বে না কমবে। দেখো কাজের পরিমাণ, আমার মনে করো 1 বিঘা জমি তোমাকে চাষ করতে দিয়েছে, 30 জন মিলে কাজ করছি, 15 দিন সময় লাগছে। এবার 30 জনের বদলে মনে করো 100 জন যোগ করলাম আমি, তাহলে 100 জন কাজ করবে, তাহলে সময়টা নিশ্চয়ই অনেক কম সময় হয়ে যাবে কাজটা। আমার বেশি জন কাজে লাগিয়েছে, তাহলে আমার কম দিনে কাজটি কমপ্লিট হয়ে যাবে। এবার মনে করো 30 জনের বদলে আমি 1 জন কাজ করব, তাহলে তো অসম্ভব সেই একই সময়ের মধ্যে, মানে সময় অনেক বেশি লাগবে, তাই তো। তাই এখানে লোক সংখ্যা যদি বাড়ে তাহলে সময় কম হয়ে যাচ্ছে, লোক সংখ্যা যদি কমে সময় অনেক বেশি পাচ্ছে, অনেক বেশি সময় ধরে কাজটি কমপ্লিট করতে হবে, তাই তো। তাহলে দেখো এটা ব্যস্ত সম্পর্ক আছে, সেটাই লিখতে হবে যে লোক সংখ্যা বাড়লে সময় কমবে, আবার লোক সংখ্যা কমলে সময় বাড়বে। ঠিক আছে, আমি আর লিখলাম না এটা। সুতরাং লোক সংখ্যা ও সময় পরস্পর ব্যস্ত সম্পর্কে আছে বা ব্যস্ত সম্পর্ক। বোঝা গেল, ব্যস্ত সম্পর্ক পেয়ে গেছি। এবার লিখতে পারো ওই লাইনটা যে এবার এখানে একটা ভগ্নাংশ তৈরি করব, যে 30/40 হবে না 40/30 হবে, সেটা কি করে বুঝবো। আমাকে দেখতে হবে লোক সংখ্যাটা বেড়েছে না কমেছে। 30 ছিল 40 হয়েছে, তার মানে লোক সংখ্যা বেড়েছে। তার লোক সংখ্যা বেড়েছে, তার লোক সংখ্যা বাড়লে ব্যস্ত সম্পর্ক পেয়েছি, তার লোক সংখ্যা বাড়লে সময় কম লাগবে, তাই তো। তার মানে সময়টা কমছে, আমাকে দেখতে হবে এই দিকে কি হচ্ছে, বাড়ছে না কমছে। যদি এই দিকে কমে তাহলে এই ভগ্নাংশটা একের ছোট হবে, তাই লোক সংখ্যা বেড়েছে সময় কমেছে, তাই এখানে ভগ্নাংশটি কী হবে। সুতরাং কী লিখবো, লিখতে পারো তোমরা ওই লাইনটি যে এখানে যেহেতু লোক সংখ্যা বেড়েছে সুতরাং সময় কম লাগবে, তাই ভগ্নাংশটি হলো 30/40। সময় যেহেতু কম লাগবে তাই ভগ্নাংশটি একের ছোট হবে। ঠিক আছে, 30/40। এখানে অনেক ক্ষেত্রে এইটাও দেখাতে পারো যে একের ছোট, কিন্তু এটা না দেখালেও চলে, একের ছোট সরাসরি 30/40 লিখে দিলেও হয়ে যাবে। দেখো এখানে দুটো ভগ্নাংশ পেয়ে গেছি, একটা 4/3, একটা 30/40। এবার সরাসরি আমরা বার করব যে নির্ণেয় সময়, তখন এই দুটো ভগ্নাংশের সাথে 15 গুণ করে দেবো, সেটাও করছি। দেখো এখানে মুছে দিই একটু, কি লিখবো, সুতরাং নির্ণেয় সময় বা নির্ণেয় দিন সংখ্যা, তাহলে কি হবে, 15-র সাথে গুণ হবে কত, প্রথম ভগ্নাংশ পেয়েছি 4/3, পরের ভগ্নাংশ পেয়েছি 30/40। কেমন, এবার যেভাবে কাটাকুটি করো সেভাবে করবে। এই 0 0 কেটে গেল, 3 3 কেটে গেল, 4 4 কেটে গেল, সুতরাং কত পড়ে রইল, 15 দিন।
তো আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো ভিডিওটা রিভার্স করে দেখে নাও, আশা করছি খুব সহজে বুঝতে পারবে। তো চলো এবার পরের অঙ্ক করি। দেখো এবার 5 অঙ্কটা কি আছে। 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় উপরে তুলতে পারে। 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন, অশ্ব ক্ষমতা বলতে একটা মনে করো যন্ত্র আছে, মেশিন আছে, তার যে পাওয়ারটা সেটাকে অশ্ব ক্ষমতা বলে, পাওয়ারের একক যেটাকে বলে, মানে ক্ষমতা বেশি, এটা বুঝে নাও যে ক্ষমতা বেশি, যার অশ্ব ক্ষমতা বেশি তার ক্ষমতা বেশি। তাহলে 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার 8 ঘন্টায় তুলতে পারে। সেখানে 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পের 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে সেটাই তোমাকে বার করতে বলেছে। তাহলে এখানে সময় বার করতে হবে। সময়টাকে তাই আমরা একদম ডান দিকে লিখে দেব সময়, সেটা কিসে আছে, ঘন্টা, এককটা অবশ্যই লিখব। তারপরে বলেছে দেখো 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্প, তার মানে এখানে কি লিখব, পাম্প, পাম্পের একক কি আছে, অশ্ব ক্ষমতা, ঠিক আছে, পাম্পের একক অশ্ব ক্ষমতা। কি বলেছে, কত লিটার জল তুলতে পারে, তার মানে কি এটা জলের পরিমাণ বা জল লিখে দাও, সেটা কিসে আছে, লিটার, ঠিক আছে। আচ্ছা দেখো প্রথমেরটা কি বলেছে, 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন 36,000 লিটার জল তোলে, 36,000 লিটার জল তুলে কত সময়ে, 8 ঘন্টায়। এইবার 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন 63,000 কত সময় নেবে সেটাই বার করতে হবে। তাহলে একইভাবে 3টে শর্ত আছে, তাই আমরা একটাকে স্থির রেখে বাকি দুটোর মধ্যে সম্পর্ক বার করব। তাহলে লিখব যে যখন পাম্প স্থির, আমি মুখে বলছি তোমরা লিখে নাও, যখন পাম্প স্থির তখন জলের পরিমাণ বাড়লে, কি লিখলাম, কি বললাম বলো, জলের পরিমাণ বাড়লে সময় কম লাগবে না বেশি লাগবে সেটা একটু ভাবতে হবে। দেখো যদি আমার জলের পরিমাণ বেড়ে যায়, তাহলে বেশি পরিমাণ যদি জল উপরে তুলতে হয় তাহলে বেশি সময় আমার লাগবে। কেন, আমার পাম্প একই সংখ্যা আছে, একই পরিমাণ আছে, তাহলে যত পরিমাণ আমি জল পরিমাণ যদি বাড়িয়ে দিই তাহলে সময় অবশ্যই আমার বেশি লাগবে। আর 36,000 মনে করো 1 লিটার আমি জল তুলছি, তাহলে 1 লিটার জল আমি যদি তুলি তাহলে অল্প সময় আমার 30 সেকেন্ডও লাগবে না, ঠিক আছে। তাহলে যত জলের পরিমাণ কমাবো সময়ও আমার কম লাগবে, জলের পরিমাণ যদি বাড়াই সময়ও আমার বেশি লাগবে। তাহলে কি জলের পরিমাণ বাড়লে সময় বাড়বে, আবার জলের পরিমাণ কমলে সময় কমবে বা কম লাগবে, ঠিক আছে। সুতরাং জল ও সময় পরস্পর কোন সম্পর্কে আছে, দুদিকেই একই সমান হচ্ছে, তাই সেটা সরল সম্পর্কে আছে, সরল সম্পর্ক। এবার কি ভগ্নাংশটা বার করব। দেখো এখানে লিখতে পারো যে এখানে দেখো জল বেড়েছে তাই সময়ও বাড়বে, সুতরাং ভগ্নাংশটি হলো, সেটা লিখতে পারো লাইনটা, কোনো অসুবিধা নেই। আবার সরাসরিও লিখতে পারো, তোমাদের মনে রাখার জন্য আমি বলছি যে লাইনটা লিখে রাখলে আমার মনে হয় সুবিধা হবে, পরে যখন অঙ্কগুলো দেখবে তখন বুঝতে সুবিধা হবে। যে এখানে লিখবে এখানে জল বেড়েছে তাই সময়ও বাড়বে, সুতরাং ভগ্নাংশটি হলো কি হবে বলো, যেহেতু বেড়েছে সময় তাহলে ভগ্নাংশটি 1-এর বড় হবে, তাই বড়টা উপরে হবে, তাই 63টা উপরে চলে যাবে আর 36,000টা নিচে চলে আসবে। এটা হয়ে গেল ভগ্নাংশ। এবার একইভাবে কি লিখব, যখন জল স্থির বা জলের পরিমাণ স্থির তখন পাম্প বাড়ালে বা পাম্প বাড়লে বলো সময় কম লাগবে না বেশি লাগবে। আমার জল একই পরিমাণ ওপরে তুলছি, পাম্প যেখানে 5টা লাগতো 8 ঘন্টা সময় নিতে, এবার মনে করো 5-এর জায়গায় আমরা 100টা পাম্প লাগিয়ে দিয়েছি, তো তোমাদের বোঝার জন্য আমি এটা বেশি করে ধরছি, 5-এর জায়গায় আমি 100টা পাম্প লাগিয়ে দিয়েছি, তাহলে অবশ্যই আমার অল্প সময় হয়ে যাবে, তাই তো। তাহলে এখানে পাম্প বেড়ে গেল, সময় কমে গেল। যদি পাম্প আমি কমিয়ে দিই, 5টা পাম্পের বদলে আমি একটা পাম্প কাজে লাগিয়েছি, তাহলে ওই পরিমাণ জল তুলতে আমার নিশ্চয়ই অনেক বেশি সময় লেগে যাবে। তাই এখানে পাম্প বাড়লে সময় কি হবে, কমবে, আবার পাম্প কমলে সময় বাড়বে, সুতরাং কি সম্পর্ক, পাম্প ও সময় পরস্পর ব্যস্ত সম্পর্ক, সেটা পুরো লিখে নেবে। সুতরাং পাম্প ও সময় পরস্পর ব্যস্ত সম্পর্ক। এবার আমরা ভগ্নাংশ বার করব, কি লিখতে পারি, যে এখানে পাম্প বেড়েছে সুতরাং সময় কম লাগবে, ঠিক আছে, পাম্প বেড়েছে তাই সময় কম লাগবে, সুতরাং ভগ্নাংশটি হলো কি হবে বলো, সময় যেহেতু কম লাগছে তাই 1-এর ছোট হবে, মানে ছোটটা ওপরে হবে বড়টা নিচে হবে, তাই 5/7,
ঠিক আছে, ভগ্নাংশ পেয়ে গেছি। এবার ডাইরেক্ট উত্তর লিখব কি, নির্ণেয় সময়। নির্ণেয় সময় কি হবে, 8 দিয়ে গুণ করব, 8 গুণ দুটো ভগ্নাংশ পরপর লিখে দাও, 63,000 বাই 36,000 গুণ 5/7। দেখো খুব সহজ হয়ে যাচ্ছে অঙ্কগুলো, আর ব্যস্ত সরল ওগুলো মনে রাখতে গেলে একটু কঠিন হয়ে যায়, পরে অবশ্যই তোমরা ভুলে যাবে, এটা সবাই ভুলে যায়, তোমরাও ভুলে যাবে, আমিও ভুলে গেছিলাম। ঠিক আছে, তাই আমি একটা সুন্দর নিয়ম তোমাদের শিখিয়ে দিচ্ছি, আশা করি এটা সারা জীবন মনে থাকবে। কেমন, এবার কাটাকুটি করো, 3টে শূন্যর সাথে 3টে শূন্য কেটে গেল, তারপরে 7 দিয়ে 63কে কাটলে 7 নং 63, 4 নং 36, 4 দিয়ে 8কে কাটলে 4 দুগুণে 8, 5 আর 2 গুণ করলে 5 দুগুণে 10। উত্তর কত পেয়ে গেলাম, 10 ঘন্টা। ঠিক আছে, তো এবার উত্তর লিখে দেবে, তাহলে অঙ্ক হয়ে যাবে। আশা করি বোঝা গেছে। চলো এবার নেক্সট অঙ্ক করি। দেখো এবার 6 অঙ্কটা কী আছে, একটি কারখানায় 5 অশ্ব ক্ষমতা ও 3 অশ্ব ক্ষমতা দুটি মোটর আছে। 5 অশ্ব ক্ষমতা মোটরটি 8 ঘন্টা চালালে 20 একক বিদ্যুৎ খরচ হয়। তাহলে সেটা লিখে ফেলি আমরা ফটাফট। দেখো বলেছে 5 অশ্ব ক্ষমতা মোটরটি, তাহলে আমি পরপর লিখে নিয়েছি। দেখো পাম্প, সময় আর বিদ্যুৎ খরচের সেটা পাশে একক দিয়েছি, যেহেতু বিদ্যুৎ খরচ বার করতে বলেছে সেটা ডান দিকে রেখেছি। 5 অশ্ব ক্ষমতা সম্পূর্ণ মোটরটি চালালে 8 ঘন্টা চালালে 20 একক বিদ্যুৎ খরচ হয়। এবার বলেছে যে 3 অশ্ব ক্ষমতা সম্পন্ন মোটরটি যদি 10 ঘন্টা চলে তবে কত একক বিদ্যুৎ খরচ হবে সেটা বার করতে হবে। খুব সোজা, এটা পুরো সিম্পলভাবে দিয়ে দিয়েছে, কোনো জট পাকানো নেই এর মধ্যে। তাহলে একইভাবে লিখব, যখন পাম্প স্থির, তাহলে প্রথমে পাম্পকে স্থির ধরছি, তাহলে তোমরা লেখো, আমি বলছি যখন পাম্প স্থির। দেখো আমি পুরোপুরি লিখছি না, কারণ এখানে সেই ক্ষেত্রে সময়টা খুব বেশি লেগে যায়, তাহলে অঙ্ক আমার কম করানো হয়। যেমন গত ক্লাসে আমি মাত্র 3টে অঙ্ক দিয়েছি, ঠিক আছে, তাই আমি চেষ্টা করছি শুধু মুখে বলে দেবো, তোমরা খাতায় সেটা লিখে নেবে। ঠিক আছে, তাহলে কি, প্রথমে যখন পাম্প স্থির, তাহলে সময় বাড়লে, সময় যদি বাড়ে তাহলে কি, সময় বাড়লে বিদ্যুৎ খরচ কম লাগবে না বেশি লাগবে? পাম্প আমার একই পরিমাণ চলছে, ঠিক আছে, তাহলে যদি বেশি সময় আমি পাম্পটা চালাই তাহলে বিদ্যুৎ অবশ্যই বেশি খরচ হবে। যদি কম সময় পাম্প চালাই আমি, তাহলে কম খরচ হবে বিদ্যুৎ, তাই তো? তাহলে সময় বাড়লে বিদ্যুৎ খরচও বাড়বে, আবার সময় কমলে বিদ্যুৎ খরচও কমবে। বোঝা গেছে? ঠিক আছে, আচ্ছা, তাহলে এবার সম্পর্ক লিখব। সুতরাং এটা কি, সময় এবং বিদ্যুৎ খরচ পরস্পর সরল সম্পর্ক। তোমরা পুরোটা লিখে দাও, সরল। সুতরাং সময় ও বিদ্যুৎ খরচ পরস্পর সরল সম্পর্ক। বোঝা গেছে? আচ্ছা, এবার ভগ্নাংশ বার করব। একইভাবে লেখো, যেখানে সময় বেড়েছে সুতরাং বিদ্যুৎ খরচও বাড়বে, তাই ভগ্নাংশটি হবে কি হবে বলো? ভগ্নাংশটি এখানে বাড়ছে বিদ্যুৎ খরচ, তাই কি ভগ্নাংশটা 1-এর বড় হবে, তা বাড়ছে মানে বড়টা উপরে হবে, তাই 10/8। দেখো খুব সুন্দরভাবে আমাদের হয়ে গেল, কোনো কিছু মুখস্থ করতেও হচ্ছে না, কোনো কিছু বুঝতেও হচ্ছে না, যেহেতু এখানে বাড়ছে তাই বড়টা উপরে চলে যাবে, কিচ্ছু হবে না, সিম্পলভাবে এখানে করে ফেলবো, অঙ্ক ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এবার একইভাবে যখন সময় স্থির রাখবো, যখন সময় স্থির তখন পাম্প, তাই তো, তখন পাম্প বাড়লে বিদ্যুৎ খরচ কী হবে বলো? বাড়বে না কমবে? সময় আমার একই আছে, কিন্তু আমি যত পরিমাণ মেশিন চালাবো, যত পরিমাণ আমি পাম্প চালাবো, আমার অবশ্যই বিদ্যুৎ খরচও তত পরিমাণই হবে, বেশি হবে, তাই পাম্প বাড়লে বিদ্যুৎ খরচও বাড়বে। আবার যদি পাম্প কমে বিদ্যুৎ খরচও কমবে। সুতরাং একইভাবে সম্পর্ক কি হবে? এক্ষেত্রে পাম্প ও বিদ্যুৎ খরচ পরস্পর সরল সম্পর্ক। ঠিক আছে, তাহলে এবার কি লিখবো? এখানে পাম্প কমেছে তাই বিদ্যুৎ খরচও কমবে, তাই তো? দেখো 5 ছিল 3 হলো, তাহলে পাম্প কমেছে তাহলে বিদ্যুৎ খরচও কমবে, তাই ভগ্নাংশটি হবে কি হয় বলো? যেহেতু সময় কম মানে বিদ্যুৎ খরচ কম লাগছে, তাই ভগ্নাংশটা 1-এর ছোট হবে, তাই 3/5 হবে, মানে ছোটটা উপরে চলে যাবে। দেখো সুন্দরভাবে পেয়ে গেছি। এবার ডাইরেক্ট লিখবো নির্ণেয় বিদ্যুৎ খরচ। নির্ণেয় বিদ্যুৎ খরচ কি আছে? কত দিয়ে গুণ করবো? 20 দিয়ে গুণ করবো, 20 দিয়ে সরাসরি গুণ করব কতকে? 10/8 গুণ 3/5। এবার কাটাকুটি করো, 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 2 দিয়ে 8কে কাটো, 4 দুগুণে 8, 4 দিয়ে 20 কাটলে 4×5 20, 3×5 15। উত্তর পেয়ে গেছি 15। ঠিক আছে, তাহলে উত্তর এবার লিখে দেবে যে বিদ্যুৎ খরচ মোট 15 একক খরচ হবে। ঠিক আছে, চলো এবার 7-এর অঙ্ক করি।
দেখো এবার 7 অঙ্কটা পড়ছি। গোপালনগরের একটি তাঁত কারখানায় 14 জন তাঁতি 12 দিনে 210টি শাড়ি বুনতে পারেন। তাহলে সেটা পরপর লিখে দিই। 12 দিনে 210টি শাড়ি বুনতে পারেন। এবার বলেছে 10 দিনের মধ্যে 300টি শাড়ি যোগান দেওয়ার অর্ডার এলো। তো সময় মতো শাড়ি দিতে হলে কতজন বলছে আরও কতজন তাঁতি নিয়োগ করতে হবে। তাহলে এখানে তাঁতি বার করতে বলেছে। তাঁতির সংখ্যা সেটা কোন এককে আছে? জন এককে আছে তাঁতির সংখ্যা। এবার কি আছে? সময় একটা শাড়ি, তাহলে একটা সময় সেটা কিসে আছে? দিনে। আর একটা শাড়ি সেটা টিতে আছে, তাই তো? শাড়ি। এবার বলেছে যে 14 জন তাঁতি 12 দিনে 210টি 14 জন তাঁতি 12 দিনে 210টি শাড়ি বোনেন। তার বলেছে 10 দিনের মধ্যে 300টি শাড়ি 10 দিনের মধ্যে 300টি শাড়ি যোগান দিতে হবে। তাহলে কতজন তাঁতি নিয়োগ করতে হবে? আরও কতজন তাঁতি নিয়োগ করতে হবে? মানে অলরেডি 14 জন আছে, তাহলে আমাকে বার করতে হবে 300টি শাড়ি। 300টি শাড়ি 10 দিনে কমপ্লিট করতে হলে মোট কতজন তাঁতি লাগবে? মনে করো যে পরিমাণ তাঁতি আসলো, মনে করো 20 জন আসলো, তাহলে উত্তরে 20 জন বার করতে বলেনি, বলেছে কতজন তাঁতি আরও নিয়োগ করতে হবে। 14 জন আছে, তার মানে আর 6 জন, তার মানে প্রথমে আগে বার করতে হবে কতজন তাঁতি লাগবে। তাহলে একইভাবে করতে হবে। প্রথমে কি লিখব? প্রথমে যখন শাড়ি স্থির তখন সময় বাড়লে, দেখো শাড়ি আমার একই শাড়ি বুনবো, 210টি শাড়ি বুনবো। সময় যদি বাড়ে তাহলে সময় আমার বেশি পরিমাণ পেয়েছি, তাহলে তাঁতির মানে অল্পজন লোক লাগালো আমার কাজ হয়ে যাবে। শাড়ি আমার 210টি আছে, 12 দিনের জায়গায় মনে করো আমি 30 দিন পেয়েছি বা 100 দিন পেয়ে গেছি, তাহলে 100 দিন আমার হাতে টাইম আছে, তাহলে আমার 14 জনের থেকেও কম তাঁতি লাগালেও কাজটি হয়ে যাবে, তাই তো? তাহলে সময় যদি বেশি পাই আমার অল্প তাঁতিতে কাজ হবে, আর সময় যদি কম লাগে তাহলে আমার বেশি তাঁতি লাগাতে হবে। তাহলে সময় বাড়লে তাঁতি কমবে, আবার সময় কমলে তাঁতির পরিমাণ বাড়বে। কেন? মনে করো দুর্গাপুজোর অর্ডার দিল, দুর্গাপূজার 5 দিন আছে, 5 দিনের মধ্যে তোমাকে 300টি শাড়ি অর্ডার দিতে হবে, ঠিক আছে? তাহলে সময় আমি কম পেয়েছি 5 দিনের মধ্যে, তার মানে আমার বেশি পরিমাণ তাঁতি লাগাতে হবে। বুঝতে পেরেছো? তাই এখানে একটা বাড়লে আরেকটা কমছে, সুতরাং এদের মধ্যে কী সম্পর্ক? সময় ও তাঁতির সংখ্যা পরস্পর ব্যস্ত সম্পর্ক। আমি আর লিখলাম না, মুখে বললাম, তোমরা লিখে নেবে। তাহলে এবার কি লিখবো? যে এখানে সময় কমেছে তাই তাঁতির সংখ্যা বাড়বে, সুতরাং ভগ্নাংশটি হলো কি হবে? এই তাঁতির সংখ্যা বাড়ছে কেন? সময় কমেছে, 10 হয়েছে, 12 থেকে 10 হয়েছে, সময় কমেছে, তাঁতির সংখ্যা বাড়বে, তাই এখানে 12/10 হবে, 12/10। বুঝতে পারলে? একইভাবে লিখবো যখন সময় স্থির তখন কি হবে বলো? শাড়ি, এবার শাড়িটা বার করছি, তাই তো? যখন সময় স্থির তখন শাড়ি বাড়লে, এবার দেখো সময় আমার স্থির আছে, শাড়ি যে 210টি শাড়ি আমার 14 জন তাঁতি কমপ্লিট করে, এবার আমার 12 দিনই সময় লাগবে, মনে করো 210-এর জায়গায় 500টি শাড়ি আমি বানাতে হবে, তাহলে 510টি শাড়ি বানাবো, সময় আমার একই পরিমাণ আছে, তাহলে আমার অবশ্যই তাঁতির সংখ্যাও বাড়াতে হবে। কেন? ওই একই সময়ে শাড়ি যেহেতু আমার বেশি পরিমাণ সাপ্লাই করতে হবে, তাই তাঁতির পরিমাণও বাড়াতে হবে, তাই শাড়ি বাড়লে তাঁতিও বাড়বে, আবার শাড়ি কমলে তাঁতিও কম লাগবে বা কমবে, সুতরাং এখানে কোন সম্পর্ক? সরল সম্পর্ক। তাঁতি, শাড়ি ও তাঁতির সংখ্যা পরস্পর সরল সম্পর্ক। এবার ভগ্নাংশ লিখবো, যে দেখো 210 ছিল 300 আসলো, তাহলে শাড়ি বাড়লো, তাহলে তাঁতির সংখ্যাও বাড়বে, তাই তো? তাই ভগ্নাংশটি হবে কি? তাঁতি বেড়েছে, তাই 300/210 হবে, 300/210, ঠিক আছে ভগ্নাংশটি, ঠিক আছে? এখানে অনেকে এইভাবে মুখস্থ করে রাখে যে ব্যস্ত হলে কোনো উল্টাবে না, 12/10ই হবে, আর যদি সরল হয় তাহলে উল্টে যাবে 300/210, সেইভাবেও তুমি করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? কিন্তু সব সময় এমন কোনো অঙ্ক আসবে দেখবে যে যেখানে সরল হলে আর উল্টাবে না, একই আছে, সেই ক্ষেত্রে কিন্তু বিপদে পড়ে যাবে, তাই আমি এই নিয়মটা তোমাদের শিখিয়ে দিচ্ছি, আর যদি মিলে যায় তো মিলে গেল, কোনো অসুবিধা নেই। দেখো দুটো ভগ্নাংশ পেয়ে গেছি, এবার ডাইরেক্ট অঙ্ক লিখবো কি? নির্ণেয় তাঁতির সংখ্যা কি হবে? 14 দিয়ে গুণ করব, কত? যে দুটো ভগ্নাংশ পেলাম সেই দুটোকে, 12/10 আর 300/210। এবার যেভাবে কাটাকুটি করে সেভাবে করো, এই শূন্যর সাথে এই শূন্য কেটে গেল, এই শূন্যর সাথে এই শূন্য কেটে গেল, এবার 7 দিয়ে 14 আর 21-এর মধ্যে কাটো, 7 দুগুণে 14, 3 সাথে 21,
3 আর 3 কেটে গেল, তাহলে 12 দুগুণে 24। দেখো এবার 300টি শাড়ি আমি 10 দিনে কমপ্লিট করব, মোট 24 জন তাঁতি লাগবে। তোমাকে বলেছে আর কতজন তাঁতি নিয়োগ করতে হবে, তার মানে সুতরাং তাঁতি আরও নিয়োগ করতে হবে, লাগবে 24 জন, অলরেডি 14 জন আছে, অর্থাৎ 10 জন। তার মানে 10 জন তাঁতি আমাকে আরও নিয়োগ করতে হবে। তো ফ্রেন্ডস, আজকে 7 পর্যন্ত অঙ্ক থাক। আমি ভেবেছিলাম আরও কয়েকটা অঙ্ক দেবো, কিন্তু পেনের কালি আমার শেষ হয়ে গেছে, আমি পেনের কালিটা নিয়ে আসতে ভুলে গেছি। যাই হোক, দেখতেই পাচ্ছ কালি দেখো আবছা আবছা পড়ছে। এরপরের অঙ্কটা মনে হয় আমি পুরো কমপ্লিট করতে পারবো না, তাই অঙ্ক আজকে এতটুকুই থাক, 7 পর্যন্তই। আর পরের ক্লাসে আমি 8 থেকে অবশ্যই দিয়ে দেবো। আমি ক্লাসগুলো কন্টিনিউ দিতে থাকবো। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিও, যেন খুব তাড়াতাড়ি তোমরা ভিডিওটি পেয়ে যাও। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে নতুন একটি ক্লাস নিয়ে, ততক্ষণে ভালো থেকো, টাটা।